where the mind is without fear and the head is held high, where knowledge is free. সো গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমি নবনীতা ঘোষ, বার্লো বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আচ্ছা, তোমাদের হয়তো মনে আছে আগের দিন ক্লাস শেষ করবার আগে আমি বোর্ডে দুটো লাইন লিখে দিয়েছিলাম, মনে আছে প্রত্যেকের? আছে নিশ্চয়ই। আচ্ছা, কি বলেছিলাম, কি করতে বলেছিলাম, মানে দেয়ার ওয়াজ অ্যান ইনস্ট্রাকশন, কি ছিল সেটা মনে করে দেখো তো প্রত্যেকে মনে পড়ে কি না। বলেছিলাম দুটো লাইনের মধ্যে কি কি ডিফারেন্স খুঁজে পাচ্ছ সেটা খাতাতে নোট ডাউন করবে, ঠিক তো? তাই বলেছিলাম তো, একদম তাই। এইবার আশা করি তোমরা কাজটা করেছো বাড়িতে প্রত্যেকে। এইবার আমিও তোমাদের সাথে কাজটা বাড়িতে করেছি। আমি দুটো লাইন লিখেছিলাম। কি কি লাইন? প্রথম লাইন ছিল আই ইট রাইস। প্রথম লাইন ছিল আই ইট রাইস। আচ্ছা, দ্বিতীয় লাইন কি ছিল? হি উইল ড্র এ পিকচার। হি উইল ড্র এ পিকচার। এইবার ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু এই দুটো লাইন দু রকমভাবে বোর্ডে লিখে দিয়েছিলাম, তাই তো? কীভাবে? আই ইট রাইসের সাথেই আমি আরেক রকমভাবে লিখেছিলাম, সেটা হচ্ছে, দেখো তো মনে পড়ছে কিনা প্রত্যেকের, আশা করি মনে পড়বে। রাইস ইজ ইটেন বাই মি, মনে পড়েছে? এটাও লেখা ছিল আগের দিন বোর্ডে, রাইস ইজ ইটেন বাই মি। আচ্ছা, এবার হি উইল ড্র এ পিকচার, তার সাথেও আরেকটা লাইন লেখা ছিল, কি সেটা দেখো, পিকচার উইল বি ড্রন বাই হিম। পিকচার উইল বি ড্রন বাই হিম। আচ্ছা, এই চারটে লাইন আমি তোমাদেরকে দিয়েছিলাম আর বলেছিলাম যে ফাইন্ড আউট দ্য ডিফারেন্সেস ইন দিজ ফোর লাইন্স। এই লাইনগুলোর, এই যে দুটো লাইন, এই দুটোর মধ্যে কী কী ডিফারেন্স আছে, এই যে দুটো লাইন, এই দুটোর মধ্যে কী কী ডিফারেন্স আছে। তো তোমরা তো প্রত্যেকে বাড়িতে করেছো, অনেকটাই পেরেছো। এবার আমি তোমাদের সাথে করেছি যেমনটা বললাম। তাহলে দেখো তো আমি যে পয়েন্টগুলো ফাইন্ড আউট করেছি, তোমরা যে পয়েন্টগুলো ফাইন্ড আউট করেছো, দেখে নাও এবার যে তোমাদের সাথে আমার ফাইন্ড আউট করা পয়েন্টগুলো মেলে কি না। হ্যাঁ, তাহলে ফার্স্ট অফ অল নাম্বার 1 আমি কি কি পয়েন্ট আউট করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। নাম্বার 1 দেখো, the subject of the active voice becomes the object of passive voice। এইটা হচ্ছে আমি প্রথম পয়েন্ট আউট করেছি, ঠিক আছে? দ্য সাবজেক্ট অফ দ্য অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য অবজেক্ট অফ দ্য প্যাসিভ ভয়েস। এইবার ব্যাপারটা দেখো, আই ইট রাইস, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি আজকে এই দুটো বাক্যের ওপরে লিখেছি অ্যাক্টিভ, এই দুটো বাক্যের ওপরে লিখেছি প্যাসিভ। আর তোমরা যেহেতু ক্লাস 7 এবং ক্লাস 8-এ ভয়েস চেঞ্জ খানিকটা শিখেছো, কাজে আমার ধারণা এই চারটে বাক্য দেখে তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো যে আজকে আমরা পড়ব ভয়েস চেঞ্জ। সেই জন্যই আমি আগের দিন এই বাক্যগুলোর মধ্যে ডিফারেন্স তোমাদেরকে ফাইন্ড আউট করতে দিয়েছিলাম। আচ্ছা,
এইবার ব্যাপারটা হচ্ছে এই দুটো বাক্যের ওপরে আমি লিখেছি অ্যাক্টিভ, এই দুটো বাক্যের ওপরে আমি লিখেছি প্যাসিভ। এইবার আমরা দেখব যে কি সেই নিয়মগুলো, যে নিয়মগুলো হুইচ উই শুড ফলো টু মেক অ্যান অ্যাক্টিভ ভয়েস ইনটু এ প্যাসিভ ওয়ান। তাহলে কি নিয়ম দেখব আমরা, যে নিয়মগুলো ফলো করে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে আসবো। আচ্ছা দেখো প্রত্যেকে এবার। নাম্বার 1, the subject of active voice becomes the object of passive voice। এটা হচ্ছে নাম্বার 1। এবার কেমন করে একটা ভালো করে দেখো তো দেখি বুঝতে পারো কি না। এই যে বাক্যটা দিয়েছি আমি, এই যে দুটো বাক্য দিয়েছি আই আর রাইস, এই দুটো শব্দের নিচে আমি দাগ দিলাম। এইটা হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, ঠিক? অ্যাগ্রিড? প্রত্যেকে আমার সাথে একমত? আচ্ছা এইটা হচ্ছে এই বাক্যের অবজেক্ট। এইবার চেঞ্জেসটা দেখো, যখন এই বাক্যটাকে ঘুরিয়ে আমি এইভাবে লিখছি তখন এই যে অবজেক্টটা সেটা এই বাক্যের কি হয়ে যাচ্ছে? সাবজেক্ট। এবং খেয়াল করে দেখো এই যে সাবজেক্ট আছে সেটা কিছু চেঞ্জেস হয়ে এখানকার অবজেক্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রথম নিয়ম আমরা কি ডিরাইভ করতে পারলাম ফ্রম দিস সেন্টেন্সেস, যে দ্য সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য অবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। তাহলে এইটা হচ্ছে রুল নাম্বার 1। তাহলে প্রত্যেকে খাতাতে নোট ডাউন করে নাও, সেটা পরবর্তীকালের জন্য মনে থাকবে তোমাদের। এবার দ্বিতীয় কথা হচ্ছে দ্য অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো এই প্রথম লাইনে আমি ঠিক যেটা বললাম, দ্বিতীয় লাইনে সেটাকে একটু উল্টে দিয়ে বললাম। কি বললাম? এইবার দেখো অ্যাক্টিভ ভয়েস, প্রথম সেন্টেন্স আমরা অ্যাক্টিভ ভয়েস দেখছি, এই যে দাগ দিয়েছি আই ইট রাইস, এইটুকু আমরা প্রত্যেকে বুঝতে পারছি যে দ্য ওয়ার্ড রাইস হেয়ার ইজ দ্য অবজেক্ট ইন দ্য সেন্টেন্স, তাই তো? এই শব্দটা এই সেন্টেন্সের অবজেক্ট। তাহলে আমি দ্বিতীয় রুলে কি বলছি? দ্য অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। মজার ব্যাপার। ঠিক কি হলো, এইটার সাবজেক্ট যেমন এইটার অবজেক্ট হয়ে গেল, ঠিক সেইভাবে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল। ঠিক উল্টো ব্যাপার। তাহলে এইটা গেল রুল নাম্বার 2। রুল নাম্বার 3, আরেকটা চেঞ্জেস এখানে প্রত্যেকেই আশা করি এটা কমন চেঞ্জেস, যেটা তোমরা প্রত্যেকে ফাইন্ড আউট করতে পেরেছো। খেয়াল করে দেখো এইখানে আছে আই ইট রাইস, ইট এখানকার ভার্ব, তাই তো? বলো তো দেখি ইটটা কোন ফর্মে আছে? আশা করি তোমরা প্রত্যেকে আমার সাথে বলতে পারবে যে ইটটা এখানে ভার্বের বেসিক ফর্ম, মানে আমরা যাকে বলি প্রেজেন্ট ফর্মে আছে। এইবার ভালো করে খেয়াল করে দেখো সেকেন্ড যে সেন্টেন্সটা সেখানেও কিন্তু ইট ভার্ব আছে, বাট নট ইন ইটস বেসিক ফর্ম, প্রেজেন্ট ফর্মে কিন্তু নেই। তাহলে দেখতে হবে কোন ফর্মে আছে। এই যে শব্দটা এটা ভার্ব, ইট শব্দ ইটেরই ভার্ব, কিন্তু এইটা কিন্তু ইট ভার্বের থার্ড ফর্ম, তার মানে যাকে পাস্ট পার্টিসিপল ফর্মও বলে থাকি। তাহলে দেখো অ্যাক্টিভ ভয়েসে আমরা পাচ্ছি বেসিক ফর্ম প্রেজেন্ট টেন্স, যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে লেখা আছে। আমরা ওই সেন্টেন্সে যখন প্যাসিভ ভয়েসে চলে আসছি তখন ওই ভার্বের থার্ড ফর্ম আমরা দেখতে পাচ্ছি, ঠিক তো? তাহলে যদি এইটা হয় তাহলে আমরা রুল নাম্বার 3 কি ফর্ম করতে পারবো? দ্য মেইন ভার্ব অফ দ্য অ্যাক্টিভ ভয়েস is changed into its third form। প্রত্যেকে বোর্ডে দেখতে পাচ্ছ লেখা আছে the main verb of the active voice, main verb of the active voice কোনটা? সেটা এই it। তাহলে itটা is changed, main verb of the active voice is changed। কিসে চেঞ্জ হলো? eaten, eatenটা কি? থার্ড ফর্ম অফ ইট। তাহলে দ্য মেইন ভার্ব অফ অ্যাক্টিভ ভয়েস ইজ চেঞ্জ ইনটু ইটস থার্ড ফর্ম। তার মানে যে মেইন ভার্ব আমাদের থাকবে অ্যাক্টিভ ভয়েসের বাক্যে, প্যাসিভ ভয়েসের বাক্যে, সেটাকে আমরা চেঞ্জ করে কি করব? সেই ভার্বেরই থার্ড ফর্ম করব। আচ্ছা তাহলে আমরা এখনো অবধি 3টে রুল ডিরাইভ করতে পারলাম ফ্রম দ্য সেন্টেন্সেস। এই যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি এর থেকে আমরা 3টে নিয়ম এখনো অবধি আনতে পারলাম, যে হ্যাঁ এই 3টে নিয়ম আমরা বুঝতে পারছি বা এই 3টে ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি। কি কি? চলো আরেকবার পড়ি। দ্য সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস, তার মানে কোনটা? এই আই।
দ্য সাবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস বিকামস দ্য অবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। তাহলে ওই আইটা ওখানে ছিল সাবজেক্ট, তার মানে একদম বিগিনিং অফ দ্য সেন্টেন্স, সেইটা এখানে আসলো কোথায়? অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স, মানে হলো গিয়ে অবজেক্ট। ক্লিয়ার? রুল নাম্বার 2, the object of active voice becomes the subject of passive voice। ঠিক আছে, এইবার অবজেক্ট মানে কোনটা? রাইস। এইটা যেটা ছিল এই বাক্যের শেষে, এটা সাবজেক্ট হয়ে কোথায় চলে এলো? অ্যাট দ্য বিগিনিং অফ দিস সেন্টেন্স, এই শব্দের সামনে চলে এলো, প্রথমে চলে এলো। এইটা হচ্ছে রুল নাম্বার 2। রুল নাম্বার 3 আমরা কি ডিরাইভ করলাম দেখো, দ্য মেন ভার্ব অফ অ্যাক্টিভ ভয়েস ইজ চেঞ্জ ইনটু ইটস থার্ড ফর্ম। আচ্ছা, মেন ভার্ব কোনটা বাক্যে? মেন ভার্ব হচ্ছে এইটা, ইট। ইটটা চেঞ্জ হয়ে কি করলো? এইটা হলো, ইট থেকে হলো গিয়ে ইটেন। তাহলে ইটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ইটেনটা হচ্ছে থার্ড ফর্ম। তাহলে মেন ভার্ব, যেটা অ্যাক্টিভ ভয়েসে মেন ভার্ব ছিল, দ্যাট ইজ চেঞ্জড ইনটু ইটস থার্ড ফর্ম, ওইটা চেঞ্জ হয়ে এলো এইটা। তাহলে এই 3টে রুল আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, কারণ তোমরা ক্লাস 7 এবং ক্লাস 8এও খানিকটা বেসিক ভয়েস চেঞ্জের ধারণা প্রত্যেকেরই আছে। আচ্ছা, আরও 2টো চেঞ্জেস আছে, তাই তো? হ্যাঁ, অবশ্যই আছে। আমার মনে হয় তোমরাও বলছো যে ম্যাডাম আপনি তো 2টো চেঞ্জেস ভুলে গেলেন বলতে। না, আরও 2টো ডিফারেন্স বা আরও 2টো চেঞ্জেস দিয়ে আমরা এই সেন্টেন্সে দেখতে পাচ্ছি, সেই 2টো এবার আমরা লিখবো বোর্ডে। আচ্ছা, তাহলে আমরা 3টে রুল অলরেডি ডিরাইভ করতে পেরেছি। নাম্বার 4 কি সেটা ভালো করে দেখো। দ্য মেন ভার্ব is followed, the main verb is followed by be verb in passive voice। আচ্ছা, কি লিখলাম দেখো, এইটাও তোমরা বুঝতে পারছো। আগে বাক্য দেখো, এইখানে আমরা প্রথম যে সেন্টেন্সটা লিখেছিলাম সেইখানে আমরা কি কি পেয়েছি? আই, দ্যাট ইজ দ্য সাবজেক্ট, ইট, দ্যাট ইজ দ্য ভার্ব, অ্যান্ড রাইস, দ্যাট ইজ অবজেক্ট। এই 3টেই আমরা পেয়েছি। এইবার সেকেন্ড পার্টে দেখো, রাইস এখানকার সাবজেক্ট, ইটেন থার্ড ফর্ম অফ দ্য মেন ভার্ব, দ্যাট ইজ ইট, বাই মি এটা এখানকার অবজেক্ট। আচ্ছা, এইবার খেয়াল করে দেখো তো, আমরা এখানে একটা এক্সট্রা ভার্ব পাচ্ছি, সেটা কোনটা? হ্যাঁ, ঠিক গেস করেছো, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে ইজ। তাহলে আমি লিখলাম কি এবার নিয়মটা, আর আছে কি লেখা, এই দুটোকে মিলিয়ে নাও। দেখো কি বলছে, দ্য মেন ভার্ব ইজ ফলোড বাই বি ভার্ব ইন প্যাসিভ ভয়েস। এই যে মেন ভার্ব, প্যাসিভ ভয়েস বলেছে, তাহলে আমরা প্যাসিভ ভয়েসের বাক্যটাকেই কনসেন্ট্রেট করি। প্যাসিভ ভয়েসে কি হচ্ছে, মেন ভার্ব তো ইটি আছে, বাট ইন ইটস থার্ড ফর্ম। মেন ভার্ব কিন্তু ইটি আছে, কিন্তু ফর্মটা চেঞ্জ হয়ে কোথায় হয়েছে? থার্ড ফর্ম। কিন্তু এই থার্ড ফর্ম অফ মেন ভার্ব কার দ্বারা ফলোড হচ্ছে? সেটা হচ্ছে ইজ। তাহলে ইজটা হচ্ছে এখানে বি ভার্ব। আচ্ছা, অনেকেই হয়তো জানো যে বি ভার্বের কিন্তু একটা লিস্ট আছে, দেয়ার আর লিস্ট অফ বি ভার্বস। আচ্ছা, বি ভার্বের লিস্ট আমি একটু অল্প করে বলে দেওয়ার চেষ্টা করি, অনেকেই জানো, আবার করে মনে করে নিতে পারবে, বিকজ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট থিং ইন ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ করার জন্য এই ব্যাপারটা, ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস, খুব দরকারি জিনিস। বি ভার্ব, আচ্ছা বি ভার্ব এই নামটাতে কি মনে হচ্ছে, কি মানে হতে পারে এই শব্দটার? আচ্ছা, বি ভার্ব মানে আমরা সাধারণত এইটাকে বলে থাকি, এটা একটা হেল্পিং ভার্ব, ঠিক আছে? এই ক্যাটাগরিটা হেল্পিং ভার্ব। আচ্ছা, এইবার এইখানে তো আমি লিখলাম ইজ, তাই তো? এইখানে এই বাক্যটাতে আমি বি ভার্ব লিখলাম ইজ, জাস্ট বিকজ দ্য মেইন সেন্টেন্স ইজ রিটেন ইন প্রেজেন্ট টেন্স। কেন? কেন কি এই যে মূল বাক্যটা এটা প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে অনেকেরই মনে হতে পারে যে যদি বাক্যটা পাস্ট টেন্সে থাকতো তাহলে আমি এখানে কি ভি ভার্ব লিখতাম, তাই তো? তো এই জন্য তোমাদের যেটা করতে হবে, বি ভার্বের লিস্টটা আমরা চলো চট করে জেনে নিই।
আচ্ছা, প্রেজেন্ট টেন্সে 3টে বি ভার্ব আমরা ইউজ করতে পারি। ওকে, খুব মন দিয়ে শোনো, খাতা থাকলে লিখে নিতে পারো। প্রেজেন্ট টেন্সে 3টে বি ভার্ব আমরা ইউজ করতে পারি। দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাম, দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ আর। তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা 3টে বি ভার্ব ইউজ করতে পারি। আবারও বলছি, দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যাম, দ্য সেকেন্ড ওয়ান ইজ অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ আর। আচ্ছা, এইবার অনেকেই প্রশ্ন করতে পারো যে কোন সাবজেক্টের পরে আমরা কোন বি ভার্বটা অ্যাড করব। ঠিক আছে, তাহলে তোমরা যদিও অনেকে জানো, তাও চলো আরেকবার করে আমরা ব্যাপারটাকে রিভাইজ করে নিই, ইট উইল বি বেটার ফর ইউ, তোমাদের জন্য ভালো হবে। আই যদি কোনো সাবজেক্ট হয় প্যাসিভ ভয়েসে, দ্যাট শুড বি ফলোড বাই দ্য বি ভার্ব অ্যাম। ওকে, যদি কোথাও আই সাবজেক্ট হয় প্যাসিভ ভয়েসে, তাহলে বি ভার্ব হবে অ্যাম। যদি কোথাও প্রেজেন্ট টেন্সে কোনো প্লুরাল নাম্বার লাইক উই, লাইক দে বা অন্য কোনো প্লুরাল নাম্বার হয়, তারপরে বি ভার্ব হবে আর। ওকে, আর যদি হি হয়, শি হয়, ইট হয় বা কোনো সিঙ্গেল পার্সনের নাম হয়, কোনো জিনিসের নাম হয় সিঙ্গেল, দ্যাট শুড বি ফলোড বাই ইজ, তারপরে হবে ইজ। ঠিক আছে, তাহলে সেই সেন্টেন্সের যে মেন ভার্বের থার্ড ফর্ম থাকবে তার আগে আমাকে বসাতে হবে ইজ। তাহলে কি হচ্ছে, আমরা প্রেজেন্ট টেন্সে 3টে বি ভার্ব পাচ্ছি। প্রথমটা হচ্ছে অ্যাম, যেটা আমরা আয়ের পরে বসাবো। তারপরেরটা হচ্ছে ইজ, যেটা আমরা হি, শি, ইট বা যে কোনো সিঙ্গুলার নাউনের পরে বসাবো। আর থার্ড ওয়ান হচ্ছে আর, যেটা আমরা প্লুরাল নাম্বারের পরে বসাবো, লাইক উই, লাইক দে, এটসেট্রা। আচ্ছা, এবার পাস্ট টেন্সে, প্রেজেন্ট টেন্সে তো আমরা একটা দেখলাম, দুটো আমি বললাম। তাহলে এইবার খেয়াল করো, যদি এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে হতো, হতেই পারে, কারণ ভয়েস তো প্রেজেন্ট টেন্সেও আসতে পারে সেন্টেন্স, পাস্ট টেন্সেও আসতে পারে, ফিউচার টেন্সেও আসতে পারে। যদি এই সেন্টেন্সটা পাস্ট টেন্সে হতো, তাহলে চলো তো দেখি কি চেঞ্জেস হতো। প্রথম যেটা চেঞ্জেস হতো, মেন ভার্বে দ্য মেন ভার্ব শুড বি রিটেন ইন ইটস পাস্ট ফর্ম। তাহলে প্রথম যেটা হতো, মেন ভার্বটা পাস্ট ফর্মে লেখা হতো। তাহলে এখানে নিশ্চয়ই আমরা ইজ বি ভার্ব নিতাম না, নিতাম কি? কখনো নয়। কেন কি, ইজ বিলংস টু দ্য প্রেজেন্ট টেন্স বি ভার্ব, মানে ইজটা আমরা শুধুমাত্র প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। তাহলে যদি বাক্যটা পাস্ট টেন্সের হতো, মানে আমি ভাত খেয়েছিলাম, তাহলে হোয়াট শুড বি দ্য বি ভার্ব? এটা একটা প্রশ্ন, চলো দেখি। তাহলে যদি বাক্য পাস্ট টেন্সে হতো, তাহলে এখানে বি ভার্ব হতো, রাইট, বি ভার্ব হতো ওয়াজ। তাহলে পাস্ট টেন্সের ভয়েস চেঞ্জের জন্য আমরা দুটো বি ভার্ব মনে রাখবো, একটা হচ্ছে ওয়াজ, একটা হচ্ছে ওয়্যার। যে কোনো সিঙ্গুলারের পরে আমরা ওয়াজ বসাতে পারবো, যে কোনো প্লুরাল নাউনের পরে আমরা ওয়্যার বসাতে পারবো। সিমিলারলি ইন ফিউচার টেন্স আমরা দুটো বি ভার্ব ইউজ করবো, একটা শ্যাল, একটা উইল। ওকে, এইবার দেখো এই যে দ্বিতীয় বাক্যটাতে, এই যে দেখো দ্বিতীয় বাক্যটাতে কিন্তু আমরা ব্যবহার করেছি এটার। ঠিক আছে, তাহলে আশা করি বি ভার্ব এর একটা মোটামুটি একটা জেনারেল আইডিয়া তোমরা প্রত্যেকে পেলে। এইবার আমরা 3টে রুল ডিরাইভ করেছিলাম, মনে আছে নিশ্চয়ই, যে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্ব শুড বি চেঞ্জ ইনটু ইটস থার্ড ফর্ম। অ্যাক্টিভ ভয়েসের মেন ভার্বটা তার নিজের থার্ড ফর্মে চেঞ্জ হবে ইন প্যাসিভ ভয়েস। আর দুটো রিমেইনিং রুলস আছে, সেই দুটো জানবো। কি সেটা দেখো। তাহলে দ্য মেন ভার্ব ইজ ফলোড বাই দ্য বি ভার্ব ইন প্যাসিভ ভয়েস, এটাও আমরা পড়ে নিলাম যে মেন ভার্ব থার্ড ফর্ম নেওয়ার পরেও ফলোড বাই দ্য বি ভার্ব, তার মানে মেন ভার্বের আগে আমাদেরকে কি বসাতে হবে? বি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স। তার মানে প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর, যেটা অ্যাপ্লিকেবল হবে, পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার, যেটা দরকার হবে। ঠিক সেইভাবে আমাদেরকে মূল ভার্বের থার্ড ফর্মের আগে বসাতে হবে বি ভার্ব। ক্লিয়ার? আর দেখো এইবার ভালো করে দেখো তো, আমরা সাবজেক্টকে অবজেক্ট বলে দিলাম, অবজেক্টকে সাবজেক্ট বলে দিলাম,
বি ভার্ব ইউজ হয়েছে সেটাও আইডেন্টিফাই করে নিলাম, মূল ভার্বটা এই ফর্ম থেকে চেঞ্জ হয়ে এই ফর্ম হয়েছে সেটাও আইডেন্টিফাই করে দিলাম। একটা জিনিস কিন্তু এখনও আমরা এই সেন্টেন্সের মধ্যে এখনও ডিটেক্ট করতে পারিনি, কি সেটা? আশা করি তোমরা আমার সাথে একমত হবে, সেটা হচ্ছে এই বাই, তাই তো? এইটা কোথা থেকে এলো? খেয়াল করে দেখো, আমি কিন্তু প্রথম সেন্টেন্সে আই ইট রাইস, বা আমি সেকেন্ড টাইম যেটা লিখলাম আই এট রাইস, কোথাও কিন্তু আমি বাই লিখিনি। লিখেছি কি না? তাহলে অনেকের মনে এটা প্রশ্ন আসবে যে আপনি তো ওই সেন্টেন্সে কোথাও বাই লেখেননি, তাহলে এইখানে এই বাই শব্দটা এলো কোথা থেকে? এটা প্রশ্ন অনেকের মাথায় আসছে। আচ্ছা, সেইটা হচ্ছে ভালো করে এবার দেখো, যখন আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানিয়ে দিচ্ছি, কি বানাচ্ছি? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটাকে ভয়েস চেঞ্জ করবার পর প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানিয়ে দিচ্ছি, দেন ইট শুড বি ফলোড বাই দ্য প্রিপোজিশন বাই। ঠিক আছে? ইন মোস্ট অফ দ্য কেসেস এই অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যখন প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যাচ্ছে, তখন বেশিরভাগ ক্ষেত্রে এইটার আগে একটা বাই প্রিপোজিশন আমাদের ইউজ করতে হয়। তো এইটা হচ্ছে সেই বাই প্রিপোজিশন। তার মানে এইখানে একটা জিনিস দেখো, যখন অ্যাক্টিভ ভয়েস হচ্ছে তখন এমফ্যাসিস দেওয়া হচ্ছে আয়ের ওপর, তাই তো? যখন অ্যাক্টিভ ভয়েস হচ্ছে তখন জোর দেওয়া হচ্ছে বাক্যে অন দ্য আই, দ্যাট ইজ দ্য সাবজেক্ট। এটা বাক্যের সাবজেক্ট। কিন্তু ভালো করে খেয়াল করে দেখো, যখন প্যাসিভ ভয়েস হচ্ছে তখন কি আয়ের ওপর কোনো এমফ্যাসিস আছে? না। দেন দ্য এমফ্যাসিস কামস অন দিস রাইস, এইটার ওপর। তার মানে অ্যাক্টিভ ভয়েসে কর্তার ওপর এমফ্যাসিস দেওয়া হচ্ছে, দ্য ডুয়ার, যে করছে কাজ, কে? আই। আমি কি করছি? ভাত খাচ্ছি। তাই এমফ্যাসিসটা কার ওপর? আমার ওপর। কিন্তু যখন প্যাসিভ ভয়েস হয়ে যাচ্ছে তখন কি আমার ওপর এমফ্যাসিস? না, তখন এই যে ভাত খাচ্ছি এই কাজটার ওপর এমফ্যাসিস হচ্ছে। ওকে, যখন অ্যাক্টিভ ভয়েস বলবো তখন দ্য এমফ্যাসিস ইজ অন দ্য ডুয়ার অর দ্য সাবজেক্ট, কিন্তু যখন আমরা প্যাসিভ ভয়েসে করছি তখন এমফ্যাসিস ইজ অন দ্য ওয়ার্ক, কি কাজটা করছি। আমি খাচ্ছি ভাত, সেটা অ্যাক্টিভ ভয়েসে, আইটা এখানে মেন, কিন্তু প্যাসিভ ভয়েসে এই যে ভাত খাচ্ছি এই ব্যাপারটাই হচ্ছে এখানে মেন। তাহলে আমরা মোটামুটি এই দুটো সেন্টেন্সের মধ্যে চারটে নয় 5টা বলতে পারি, আমরা 5টা ডিফারেন্স পেলাম। তাহলে চলো তো আর একবার করে দেখে নিই 5টা কী কী ডিফারেন্স পেলাম। প্রথম যেটা ডিফারেন্স পেলাম সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল। প্রথম যে ডিফারেন্সটা আমরা পেলাম, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে গেল। ক্লিয়ার? সেকেন্ড যে ডিফারেন্সটা আমরা পেলাম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়ে গেল। ক্লিয়ার? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বিকামস দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। এটা হচ্ছে চেঞ্জ নাম্বার 2 বা রুল নাম্বার 2, ইউ ক্যান সে দ্যাট। 3 নাম্বার কি পেলাম, আমরা অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্বটা ছিল আমাদের প্রথম বাক্যে, অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব ছিল আমাদের প্রথম বাক্যে, দ্যাট ইজ চেঞ্জড ইনটু ইটস থার্ড ফর্ম। ওকে, অ্যাক্টিভ ভয়েসের যে মেন ভার্ব ছিল সেটা চেঞ্জ হয়ে তার থার্ড ফর্মে এলো। ঠিক আছে, রুল নাম্বার 3 কমপ্লিট। রুল নাম্বার 4, the main verb is followed by a be verb in passive voice. খুব ইম্পর্টেন্ট কিন্তু, the main verb is followed by a be verb in passive voice. তাহলে মেন ভার্বটা যে শুধু তার থার্ড ফর্মে চেঞ্জ হলো, নট অনলি দ্যাট, একদম তাই নয়, ইট শুড বি ফলোড বাই আ বি ভার্ব অ্যাকর্ডিং টু দ্য টেন্স। তার মানে এইটা একটা বি ভার্ব দ্বারা ফলো হবে টেন্স অনুযায়ী। সো ইউ শুড কিপ দ্য থিং ইন ইউর মাইন্ড, টেন্স অনুযায়ী। ওকে, আচ্ছা, নাম্বার 5
কি সেটা হচ্ছে দ্য অবজেক্ট অফ প্যাসিভ ভয়েস should be followed by the preposition or should be preceded by the preposition by. But there are some exception too and we will discuss about the exception also. ঠিক আছে, কি বললাম যে এই প্যাসিভ ভয়েসের যে অবজেক্ট দ্যাট শুড বি প্রিসিডেড অর ফলোড বাই দ্য প্রিপোজিশন বাই, ওকে। কিন্তু এরও কিছু বেস এক্সেপশন আছে যেগুলো আমরা লেটার অন আস্তে আস্তে দেখব। তাহলে এইবার যদি আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি যে তোমরা কি এই 5টা রুল বুঝতে পারলে? কি মনে হচ্ছে বুঝতে পারলে? তোমরা ক্লাস 7-এ যেটুকু শিখেছো, 8-এ যেটুকু শিখেছো, তার সাথে কি এই 5টা রুল মিলে যাচ্ছে? আমার তো তাই মনে হচ্ছে মিলে যাচ্ছে। তাহলে চলো তো একটা কাজ করি, তোমাদেরকে একটা সেন্টেন্স আমি দিই অ্যান্ড তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে ওই সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করতে হবে। কোনটা সাবজেক্ট চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে, বি ভার্বের কেমন চেঞ্জেস হবে। তাহলে চলো তো একটা সেন্টেন্স লিখি, দেখি তোমরা পারছো কিনা ওয়ার্কআউট করতে। আচ্ছা, এই যে সেন্টেন্সটা আমি দেব এটা কিন্তু তোমাদের টেক্সট বইয়ের এক্সারসাইজ থেকে আমি দেব তোমাদেরকে। আচ্ছা, ওপেন ইউর টেক্সট বুক অ্যাট পেজ নাম্বার 15। এক্সারসাইজ 6-এ দেখো একটা বাক্য আছে, যে বাক্যটা এখন আমি তোমাদেরকে দেব এবং তোমরা আস্তে আস্তে আমার সাথে সাথে ওটাকে চেঞ্জেস করার চেষ্টা করবে। সো আগে প্রথমে বাক্যটা লিখি চলো, তারপরে বাকিটা বলছি। So the sentence is I know the man. Clear? প্রত্যেকে দেখতে পাচ্ছ বোর্ড? Sentence is I know the man. তার মানে আমরা বাংলাতে এটাকে কি বলতে পারি? আমি লোকটিকে চিনি, তাই তো? I know the man. আচ্ছা, এইবার আমাকে যেটা করতে হবে, এইটা প্রথমে আমাকে বলো তো এটা কোন ভয়েসে আছে, অ্যাক্টিভ না প্যাসিভ? আচ্ছা চলো আগে দেখে নিই কীভাবে চিনতে পারবো। খেয়াল করে দেখো বাক্যটা শুরু হচ্ছে উইথ দ্য সাবজেক্ট। কি দিয়ে শুরু হচ্ছে? সাবজেক্ট দিয়ে। কে? কর্তা। কে? আমি লোকটিকে চিনি। তাহলে এখানে এমফ্যাসিসটা কার ওপর? আমার ওপর। আচ্ছা, রুল নাম্বার 1। রুল নাম্বার 2 দেখো, এখানে যে মেন ভার্ব এটার কিন্তু বেসিক ফর্ম আমরা পাচ্ছি। বেসিক ফর্ম মানে কোনটা? প্রেজেন্ট ফর্ম। পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম কিন্তু আমরা এখানে পাচ্ছি না। তাহলে বাক্যটার একটা এমফ্যাসিস আছে অন দ্য আই, আমরা মেন ভার্বের বেসিক ফর্ম পাচ্ছি, আর এখানে একটা অবজেক্ট পাচ্ছি। এখানে কিন্তু খেয়াল করে দেখো, আমরা কি এখানে কোনো বি ভার্ব পাচ্ছি? বলো তো দেখি। নিশ্চয়ই না। তাহলে এই যেহেতু আমরা এখানে কোনো বি ভার্ব পাচ্ছি না, মেন ভার্বের থার্ড ফর্ম পাচ্ছি না, অবজেক্ট ইজ নট হেয়ার ফলোড বাই দ্য প্রিপোজিশন বাই, তাহলে আমরা কি বলতে পারবো? দ্য সেন্টেন্স ইজ রিটেন ইন অ্যাক্টিভ ভয়েস, তাই তো? তাহলে আমরা যেহেতু ওইগুলো খুঁজে পেলাম না, তাই জন্য আমরা বলতেই পারি যে এই সেন্টেন্সটা কিসে লেখা হয়েছে? অ্যাক্টিভ ভয়েসে। গুড। আচ্ছা, এইবার এটাকে যদি চেঞ্জ করি ইন প্যাসিভ ভয়েস, যেটা প্রথম নিয়ম কি ছিল? দ্য অবজেক্ট অফ অ্যাক্টিভ ভয়েস শুড বি দ্য সাবজেক্ট অফ প্যাসিভ ভয়েস। রুল নাম্বার 1। তাহলে উই শুড ফলো রুল নাম্বার 1। কি হবে দেখো, তাই করলাম যে অবজেক্টটা সাবজেক্ট করে দিলাম। আচ্ছা, তারপরে কি করতে হবে? এই ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে। দ্য মেন ভার্ব অফ অ্যাক্টিভ ভয়েস ইজ চেঞ্জড ইনটু ইটস থার্ড ফর্ম। তাহলে আমরা না এখানে একটু গ্যাপ রেখে করব। কেন গ্যাপ রাখছি সেটা পরে বলছি। তাহলে নো, এই ভার্বটার থার্ড ফর্ম হচ্ছে নো ইজ দ্য প্রেজেন্ট ফর্ম, নিউ ইজ দ্য পাস্ট ফর্ম অ্যান্ড নোন ইজ দ্য থার্ড ফর্ম। তাহলে আমরা থার্ড ফর্মটাও লিখলাম। আচ্ছা, এইবার গ্যাপটা ফিল আপ করবো কি দিয়ে? আমরা রুলসগুলোতে ওখানে পড়েছি যে দ্য থার্ড ফর্ম শুড বি ফলোড বাই এ বি ভার্ব
অ্যাকর্ডিং টু দ্য টেন্সেস। ক্লিয়ার? আমরা কি বললাম যে এই থার্ড ফর্মটা কার দ্বারা ফলোড হবে, একটা বি ভার্ব দ্বারা, কিন্তু বি ভার্বটা কীভাবে চুজ করতে হবে, অ্যাকর্ডিং টু দ্য টেন্স। তাহলে এইখানে আমরা বাক্য দেখে বুঝতে পারছি দ্য সেন্টেন্স ইজ রিটেন ইন প্রেজেন্ট টেন্স। তাহলে দ্য ম্যান যদি সাবজেক্ট হয় তাহলে আমরা বি ভার্ব কী নেব? এনি গেসেস? বলো দেখি কি হবে। বি ভার্বটা অ্যাম হবে না, আর হবে একদম নয়, তাহলে বাদ কি থাকলো? ইজ। ইয়েস, ইট ইজ, ইজ হবে। তাহলে কি হলো? দ্য ম্যান ইজ নোন। আচ্ছা, এইবার কি করব, অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্ট ছিল তাকে আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট বানাবো, হুইচ উইল বি ফলোড বাই দ্য প্রিপোজিশন বাই। ঠিক, এটাই তো রুল বলেছিলাম। কিন্তু এইখানে আমি রুল বলার সময় তোমাদেরকে একটা কথা বলেছিলাম, মনে করো, যে এই রুলের কিন্তু কিছু এক্সেপশন আছে। কেমন কেমন দেখো, এইখানে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট, যেটা এখানে অবজেক্ট হবে, সেটা কিন্তু বাই প্রিপোজিশনের দ্বারা ফলোড হবে না। এইটাই হচ্ছে এখানকার এক্সেপশন। তাহলে কি প্রিপোজিশন হবে দেখে নাও। দ্য ম্যান ইজ নোন টু মি। দ্য ম্যান ইজ নোন টু মি। তার মানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে বলেছি যে অবজেক্টটা should be followed by the preposition by, কিন্তু there are some exception। এইটা হচ্ছে সেই এক্সেপশনগুলোর মধ্যে একটা, যেখানে অবজেক্ট বাই প্রিপোজিশন দ্বারা ফলো হলো না। আরও দুটো এক্সেপশনের কথা লিখব। দ্য ফার্স্ট ওয়ান ইজ he marries her. This is a sentence in active voice. Okay, he marries her. সে মানে ছেলেটি মেয়েটিকে বিয়ে করেছে, সেটাই মানে হলো। তো এইটার যখন আমরা করব তখন দেখো কি করব, ম্যারিজ, তার মানে আমরা বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স, তাহলে বি ভার্বটা আমাদেরকে চুজ করতে হবে প্রেজেন্ট টেন্সে। এইটাই হচ্ছে মেন ভার্ব, শুড বি চেঞ্জ ইন্টু ইটস থার্ড ফর্ম। কি হবে সেটা? ইয়েস, ইট শুড বি ম্যারিড। अगेन द सेम प्रिपोजिशन टू, আমরা কিন্তু বাই ইউজ করলাম না, अगेन द सेम प्रिपोजिशन टू। আর একটা সেন্টেন্স লিখি দাও। আমরা এখানে দেখছি যে কোন কোন এরকম কোন বাক্য আছে যেখানে বাই কিন্তু ইউজ হয় না। বাই ছাড়াও আমরা টু ইউজ করতে পারি, উইথ ইউজ করতে পারি, অ্যাট ইউজ করতে পারি। এইগুলো প্রিপোজিশনগুলো কিন্তু ব্যবহার হয়। উইথ দিয়ে একটা বাক্য লিখি দেখো। Tears filled her eyes, তার মানে তার চোখটা জলে ভর্তি হয়ে গেল। হ্যাঁ, তাহলে আমরা এটা চেঞ্জেস করলে কি লিখবো দেখো, ফিল্ড, তার মানে কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে। কি বি ভার্ব নেব? পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ অর ওয়্যার। হার আইজ যখন আছে তাহলে নিশ্চয়ই ওয়াজ নেব কি না, শুড বি আইজটা তুমি প্লুরাল ফর্ম নিতে হবে আমাকে ওয়্যার। তাহলে হার আইজ ওয়্যার ফিল্ড উইথ টিয়ার্স। তাহলে এখানে দেখো অবজেক্ট ইজ ফলোড বাই দ্য প্রিপোজিশন উইথ। হিয়ার অবজেক্ট ইজ ফলোড, subject becomes object and the object is followed by the preposition with। তাহলে আমরা এই রকম কিছু কিছু এক্সেপশন দেখলাম যেখানে টু হতে পারে প্রিপোজিশন, উইথ হতে পারে, কিন্তু বাই নয়। তাহলে বাই ছাড়াও অন্যান্য প্রিপোজিশনও হতে পারে। নেক্সট, এইবার দেখো কি করতে হবে। কিছু কিছু জায়গায় এমন থাকে যেটাকে ধরো কোনো সেন্টেন্স যেখানে কেউ আমাকে কোনো কমান্ড করছে, কোনো রিকোয়েস্ট করছে, সেই সমস্ত সেন্টেন্সের আমরা কেমন করে চেঞ্জেস করব। এই তোমাদের এক্সারসাইজ 6-এ আরেকটা বাক্য আছে, জাস্ট হ্যাভ এ লুক। কি বলছে? এ নাম্বার বাক্য বলছে ডু দ্য সাম।
এইখানে কিন্তু সেই ট্র্যাডিশনাল বাক্য আই ইট রাইস, হি উইল ড্র এ পিকচার, দ্য ম্যান উইল ড্রাইভ এ কার, এইরকম টাইপের কোনো বাক্য নেই। কিন্তু কি বাক্য আছে? ডু দ্য সাম, মানে এখানে কেউ আমাকে কম্যান্ড করছে টু ডু দ্য সাম, বলছে অঙ্কগুলো করো। এইরকম যদি কোনো কম্যান্ডিং বাক্য থাকে বা ডু দিয়ে যদি বাক্য থাকে, তাহলে আমরা কেমন করে ভয়েস চেঞ্জ করবো? লেটস হ্যাভ এ লুক, দেখি চলো। যদি এই ধরনের বাক্য আমাদের থাকে, পরীক্ষাতে অনেক সময় তোমাদের এরকম বাক্য দেখা যায়, তো যদি এই রকম বাক্য থাকে ডু দ্য সাম, যেমন তোমাদের এক্সারসাইজে দেওয়া হয়েছে, যদি ডু দিয়ে কোনো বাক্য শুরু হয় এবং আমাদেরকে ইনস্ট্রাক্ট করা হয় টু চেঞ্জ দ্য ভয়েস ইন্টু প্যাসিভ, তাহলে আমাদেরকে যেটা প্রথমে করতে হবে, আমাদেরকে এখানে একটা শব্দ ধার করে বসাতে হবে, দ্যাট ইজ লেট। ঠিক আছে? তাহলে আমাদেরকে এখানে এই শব্দটা এক্সট্রা করে বসালাম, দ্যাট ইজ লেট। এইবার কি হবে, ভালো করে দেখো, এখানে তো শুধু একটা ইনস্ট্রাকশন দিয়েছে ডু দ্য সাম, তাহলে ডু এখানকার মেন ভার্ব, অ্যাম আই রাইট? ইয়েস। দ্য সাম এইটা এখানকার হচ্ছে অবজেক্ট, তাই তো? এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা? দ্য সাম। তাহলে দ্য সাম ক্যান বি চেঞ্জড ইনটু সাবজেক্ট, সাবজেক্ট করতে হবে। এইবার আমরা বি ভার্ব এতক্ষণ পড়লাম, বি আর ই এই শব্দটা ইটসেলফ ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, এইটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তাহলে কি করব দেখো, আচ্ছা তাহলে ডু বিটা বসিয়ে দিলাম, বললাম এটা ইটসেলফ ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব। এইবার এইটা হচ্ছে এখানকার মেন ভার্ব, হুইচ শুড বি চেঞ্জড ইনটু ইটস থার্ড ফর্ম। তার মানে কি হবে, সরি, তাহলে আমাদের আনসার কি হলো দেখো, লেট দ্য সাম বি ডান, লেট দ্য সাম বি ডান। আরেকটা এভাবে দেখি, ডু দিয়ে কিছু একটা বা এরকম কিছু দিয়ে একটা দেখি, এরকম কমান্ডিং কোনো সেন্টেন্স দেখি। পুট আপ দ্য টেন্ট, এগুলো কিন্তু কমান্ডিং বাক্য, কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে, এই বাক্যটার মধ্যে কোনো ইনস্ট্রাকশন দিচ্ছে। এবং যদি এই ধরনের বাক্যকে তোমরা ভয়েস চেঞ্জ করতে যাও, তাহলে কিভাবে করতে হবে সেইটা দেখব। দেন পুট আপ এখানে হচ্ছে সেট করা অর্থে, আচ্ছা টেন্ট এখানে হচ্ছে এটার অবজেক্ট। তাহলে এই বাক্যটাতে এই দুটোই শব্দ আমরা পড়ছি, দ্য ফার্স্ট ওয়ান ইজ পুট আপ, আর একটা হচ্ছে দ্য টেন্ট। আচ্ছা একইভাবে আমরা যেমন প্রথমে করলাম, এইখানেও আমরা লেট প্রথমে একটা ধার করব, দেন কি করব, দ্য টেন্ট যদি এখানকার অবজেক্ট হয়, তাহলে ইট শুড বি দ্য সাবজেক্ট ইন প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েসে এটাই সাবজেক্ট হবে, করে দিলাম সাবজেক্ট। আচ্ছা কি বলেছি, দ্য ওয়ার্ড বি ই ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব ইটসেলফ, এটা নিজেই ভার্ব হিসেবে ব্যবহার হবে, তাহলে কি হবে, লেট দ্য টেন্ট। গুড। পুট এই শব্দটার চেঞ্জেস যেহেতু হয় না, সেই জন্য ইট অলসো বি পুট আপ ইন ইটস থার্ড ফর্ম, এটা থার্ড ফর্ম করলেও আমরা পুট আপই রাখবো। তাহলে কি করলাম, লেট দ্য টেন্ট বি পুট আপ। আচ্ছা আর দু একটা জিনিস বলে দিই, কিছু কিছু জায়গাতে তোমাদের ড্রাই ট্রানজিটিভ কিছু সেন্টেন্স আমরা দেখতে পারি, যেখানে দুটো করে অবজেক্ট থাকে। আমরা একটা সেন্টেন্স আগে লিখি, তাহলে তোমাদের পক্ষে বুঝতে সুবিধে হবে। এইগুলো হচ্ছে বিভিন্ন এক্সেপশনাল কেসেস ইন ভয়েস চেঞ্জ, বিভিন্ন এক্সেপশনাল কেসেস। যেমন দেখো একটা সেন্টেন্স লিখি, হি ডাবল অবজেক্ট, খেয়াল করে দেখো কেমন কেমন, হি গেভ মি এ পেন, এটা একটা সেন্টেন্স। এইবার সে দিল, কাকে দিল, আমাকে। সো দিস ওয়ার্ড ক্যান বি ওয়ান অবজেক্ট। আচ্ছা কি দিল, পেন, সো দিস ওয়ার্ড অলসো ক্যান বি অ্যানাদার অবজেক্ট। এই যে সেন্টেন্সটা এইখানে দেখো আমরা খেয়াল করে দেখছি, ডাবল ডাবল অবজেক্ট, এইখানে একটা এইখানে একটা। এবার এই রকম যখন আমরা কোনো সেন্টেন্স পাবো, তখন আমরা কি করব,
এই যে এইটা ট্রানজিটিভ ভার্ব, আমরা প্রত্যেকেই বুঝতে পারছি। এই ভার্বটার দুটো অবজেক্ট, গেভ, the verb gave, which is a transitive verb, has two objects here. The first one is me and second one is pen. Dilo, কাকে দিল? আমাকে। কি দিল? পেন। এই সমস্ত ক্ষেত্রে any of the object can be changed into subject while changing the voice. এই সমস্ত ক্ষেত্রে দুটো অবজেক্টের মধ্যে যে কোনো একটাকে তুমি সাবজেক্ট বানাতে পারো যখন তুমি ভয়েস চেঞ্জ করছো। তাহলে কীরকম কীরকম উত্তর হবে দেখো। আমরা প্রথমে ফার্স্ট অবজেক্টটাকে যদি সাবজেক্ট করতে চাই তাহলে কি করতে হবে সেটা আগে দেখি। আচ্ছা, একটা জিনিস আগে বলে দিই, দ্য সেন্টেন্স ইজ রিটেন ইন পাস্ট ফর্ম। তাহলে এইটা দেখে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটা অতীতকালে লেখা আছে, তাহলে বি ভার্ব চুজ করবার সময় ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আচ্ছা, কি হবে তাহলে? I was given a pen. ওকে, যদি আইটাকে আমি অবজেক্ট করি তাহলে হবে আই, যেহেতু পাস্ট টেন্স বলেছি আগেই, আই ওয়াজ গিভেন, থার্ড ফর্ম অফ দ্য মেন ভার্ব, আ পেন বাই হিম। হিমটাকে এই যে হি ইজ চেঞ্জড ইন্টু হিম। আচ্ছা, এইবার যদি আমরা পেনটাকে অবজেক্ট হিসেবে ট্রিট করি তাহলে হোয়াট উইল বি দ্য আনসার? কী হবে দেখো। যদি আমরা পেনটাকে অবজেক্ট হিসেবে ট্রিট করি তাহলে কি আনসার হবে? A pen was given me by him. A pen was given me by him. এই দুটো উত্তরই কিন্তু রাইট। যদি অনেক সময় পরীক্ষাতে এরকম ডাবল অবজেক্টওয়ালা প্রশ্ন এসে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে যদি কেউ ফার্স্ট অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ট্রিট করে তাহলেও যেমন তার উত্তর ঠিক হবে, যদি কেউ সেকেন্ড অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ট্রিট করে তারও কিন্তু উত্তর ঠিক হবে। আর একটা কেসেস আমার মনে হয় বলা উচিত তোমাদেরকে অবশ্যই, এমন কিছু বাক্য আছে ইন দোজ সেন্টেন্সেস দ্য ডুয়ার ইজ নট ডিফাইন্ড। কাজটা কার দ্বারা হচ্ছে ব্যাপারটা ডিফাইন্ড নয়, এই রকম কিছু বাক্য কিন্তু আছে যেটা ডুয়ারটা একদম ডিফাইন্ড নয়, মানে একদম সার্টেন নয়, সেই রকম একটা বাক্য দেখে নেব। এগুলো কিন্তু প্রত্যেকেই, আবারও বলছি, দিস আর দ্য এক্সেপশনাল কেসেস, যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে জানতে হবে। somebody has invited me to a party. Somebody has invited me to a party. তার মানে কেউ আমাকে একটা পার্টির জন্য ইনভাইট করেছে। ক্লিয়ার? আচ্ছা, এই সেন্টেন্সটাকে আমরা চেঞ্জ করলে এই যে সামবডি কথাটা, এইটাকে কিন্তু ডিলিট করে দিতে হবে। কীভাবে দেখো, তাহলে সামবডি হ্যাজ ইনভাইটেড মি টু আ পার্টি, এখানে অবজেক্ট কোনটা? অফকোর্স মি, আমাকে করেছে ইনভাইট। তাহলে কি করব, আচ্ছা সামবডির পরে আমরা হ্যাজ বসিয়েছি, কিন্তু আয়ের পরেও কি আমরা হ্যাজ বসাবো? না, আয়ের পরে আমরা কি বসাবো? হ্যাভ। তাহলে আই হ্যাভ বিন invited to a party. I have been invited to a party. তাহলে চেঞ্জেসটা কি হলো, মিটাকে আমি এখানে করলাম সাবজেক্ট। আচ্ছা, এখানে হ্যাজ ছিল, আমি যেহেতু আই করেছি দ্যাটস ওয়াই আই ইউজ হ্যাভ, অ্যান্ড বিন এই শব্দটাকে আমি এক্সট্রা করে এখানে লিখলাম।
ইনভাইট শব্দটা এখানেও যা ছিল এখানেও তাই, কারণ কি আমরা জানি এটা পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে এমনিতেই ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়। সো আই জাস্ট কপিড ইট, আমি এটাকে কপি করে দিলাম। আর টু এ পার্টি, কিন্তু খেয়াল করে দেখো সামবডিটা কিন্তু কোথাও নেই। আরেকটা বাক্য লিখি তাহলে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। Somebody has stolen my watch. এইগুলো বাক্য প্যাসিভ সেন্সে যখন আমরা করব, প্যাসিভ ভয়েসে রাদার, তখন ডুয়ারটা কিন্তু ডিফাইন থাকবে না এবং উইদাউট ডুয়ারই আমরা এগুলোকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করব। এই বাক্যটা দেখো কি বলছে, somebody has stolen my watch. The sentence is written in প্রেজেন্ট পারফেক্ট টেন্স। খেয়াল করে দেখো, তাহলে এই বাক্যগুলোকে যখন আমি চেঞ্জ করবো ইন্টু প্যাসিভ ভয়েস, উই শুড চেঞ্জ ইট উইদাউট দ্য ডুয়ার, এটা থাকবে না। কেমন করে করবো দেখো, তাহলে মাই ওয়াচ শুড বি দ্য সাবজেক্ট ইন প্যাসিভ ভয়েস, লিখি তাই। আচ্ছা, ওয়াচ ইজ এ সিঙ্গুলার অবজেক্ট আমরা জানি, সো উই ক্যান ইউজ হ্যাজ হেয়ার অলসো, আমরা এখানেও হ্যাজ ব্যবহার করতে পারবো। Again the been, my watch has been stolen. Now we should put a full stop here because এইখানে কিন্তু ডুয়ার ব্যাপারটা ডিফাইন নয়, এখানে ইউজ করবে না, ডুয়ারটা এখানে উজ্জ্ব থাকবে। এই সেন্টেন্সগুলো প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ হবে ডুয়ারটা এখানে উজ্জ্ব থাকবে, যেখানে মেনশন করা হবে না। তাহলে উত্তর কি হলো, মাই ওয়াচ হ্যাজ বিন স্টোলেন। তো আশা করি আমি অনেক কটাই এক্সেপশন তোমাদেরকে বললাম। নেক্সট দিন ক্লাসে আর বোধহয় একটা কিছু বাকি থাকলো এই ইউনিটের, আর আরও কিছু ভয়েস চেঞ্জের এক্সাম্পল আমরা ওয়ার্কআউট করবো নেক্সট দিন ক্লাসে। আজকে ক্লাসটা শেষ করার আগে তোমরা যেটা করবে, তোমাদের বইতে যে এক্সারসাইজ 6 আর এক্সারসাইজ 7, এক্সারসাইজ 6-এর তো বোধহয় দুটো আমি ওয়ার্কআউট করে দিয়েছি, রেস্ট যেগুলো আছে সেগুলো তোমরা বাড়িতে প্রত্যেকে করবার চেষ্টা করো। কিছু তো অবশ্যই পারবে, কারণ কি এইগুলো থেকে তোমরা কিছু আইডিয়া অবশ্যই ডিরাইভ করতে পেরেছো। যদি কোথাও অসুবিধা থাকে উই উইল ডিসকাস ইট ইন দ্য নেক্সট ক্লাস, আমরা নেক্সট ক্লাসে করব। এবং আর যা যা এক্সেপশন যদি কিছু থেকে থাকে তো আই উইল অলসো ডিসকাস অ্যাবাউট সেই এক্সেপশনগুলোকেও আমি ডিসকাস করে দেব ক্লাসে। তো আজ এই অবধি ক্লাস, আশা করি তোমাদের মোটামুটি একটা আইডিয়া হলো ভয়েস চেঞ্জ এবং দ্য এক্সেপশনাল ভয়েস চেঞ্জেস, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং তোমাদের শেখার জন্য খুব জরুরি। আমরা তাহলে তোমরা বাড়িতে এক্সারসাইজ 6 আর এক্সারসাইজ 7 নিজেরা করছো। ইন দ্য নেক্সট ক্লাস উই উইল ডিল উইথ সাম আদার এক্সাম্পল অফ ভয়েস চেঞ্জেস। ওকে, থ্যাংক ইউ।